হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমাদের জন্য আমি তো ইউটিউবে একটা সিরিজ চালু করেছি, যেখানে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের সামারি, প্রত্যেক ইউনিটের সায়েন্টিস্ট, প্রত্যেক ইউনিটের ইন্ট্রোডাকশন এগুলো করিয়ে দিচ্ছিলাম। কারণ হচ্ছে যে জানো আজকাল নিটে কিভাবে প্রশ্ন আসছে, কোন খান থেকে যে কিভাবে প্রশ্ন দেবে কেউ জানি না। তো অলরেডি কতগুলো চ্যাপ্টার কিন্তু ইউটিউবে আমি করিয়ে দিয়েছি। এবার আজকে আমরা ক্লাস 11 এর সেল চ্যাপ্টারটা করব, ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটার সামারি আজকে আমি তোমাদের করিয়ে দেবো, এবং তার সাথে কিন্তু অবশ্যই তোমাদেরকে এইটুকু সামারি থেকে কিরকম প্রশ্ন নিজের জন্য আসতে পারে সেরকম কয়েকটা প্রশ্ন এনে দেবো। এনেছি এই ভিডিওতে, ইংলিশ বাংলা দুটো ভার্সানেই সামারিও পড়বো, ইংলিশ বাংলা দুটো ভার্সানেই কমপ্লিটলি এনসিইআরটি থেকে। আশা করি এই ভিডিওগুলোতে তোমাদের উপকার হচ্ছে। তো চলো শুরু করি হচ্ছে সেল চ্যাপ্টারটার সামারি। ঠিক আছে, ওকে, চলো। এনসিইআরটি কি বলছে দেখি। এনসিইআরটি বলছে all organisms are made of cells or aggregates of cells. সব জীবই কোষ বা কোষগুচ্ছ নিয়ে গঠিত। তো এরকম কোন অর্গানিজম বা এরকম কোন জীব কি তুমি দেখাতে পারবে যার সেল নেই? যদি সেল না থাকে তাকে আমরা জীব বলেই কনসিডার করি না। যেমন ভাইরাস, ভাইরাসের যে সেলটা রয়েছে ওটাকে অ্যাকচুয়ালি আমরা সেল বলবো, ওটাকে লিভিং বলবো, ওটাকে নন লিভিং বলবো, প্রচন্ড কনফিউশন। তো সেই জন্য অ্যাকচুয়ালি আমরা লিভিং এর মধ্যে ভাইরাসকে ধরি না। তো এরকম ব্যাপার যে তোমাকে যদি জীব বা তোমাকে যদি অর্গানিজম বলে কাউকে কনসিডার করতে হয়, তার কিন্তু সেল থাকতেই হবে। সেটা হতে পারে যে একটাই সেল রয়েছে যেমন ব্যাকটেরিয়া, বা হতে পারে এগ্রিগেটস অফ সেলস বা অনেকগুলো সেলস রয়েছে যেমন ব্যাকটেরিয়া ছাড়া সবাই। ওকে, তো সেলস ভ্যারি ইন দেয়ার শেপ, সাইজ অ্যান্ড অ্যাক্টিভিটিস অর ফাংশন। আকারগত, আকৃতিগত এবং কার্যগতভাবে কোষ ভিন্ন ভিন্ন হয়। তোমরা এটা জানো যে এক এক সেল এক এক রকম শেপের, এক এক সেলের এক এক রকম সাইজ, কেউ ছোট কেউ বড়। শেপ যেমন নিউরন সেলের একদম আলাদা সেল, মানে শেপ। হার্টের যে সেলগুলো তার আলাদা শেপ। এপিথেলিয়াল সেলের যে রয়েছে শেপ সেটা আলাদা হয়। মাসেল সেলের শেপ আলাদা। প্রত্যেকটা সেলের কিন্তু শেপ আলাদা, প্রত্যেকটা সেলের কাজ আলাদা, প্রত্যেকটা সেলের সাইজও আলাদা। Based on the presence or absence of a membrane-bound nucleus and other organelles, cells and hence organisms can be named as eukaryotic or prokaryotic. তো বলছে যে পর্দাবৃত নিউক্লিয়াস বা অন্যান্য কোষাঙ্গাণুর উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করে কোষ বা জীবদের প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক বলা যেতে পারে। হ্যাঁ, এটা হলো গিয়ে একেবারে সত্যি কথা, কারণ তুমি খুব ভালো করেই জানো যে আমি যদি এখানে তোমাকে বলি যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস, আর যদি আমি তোমাকে বলি হচ্ছে যে বিভিন্ন সেল অর্গানেলস। সেল অর্গানেলস মানে কি? সেল অর্গানেলস মানে বিভিন্ন কোষের অঙ্গাণু, মানে যেখানে তোমার হতে পারে মাইটোকন্ড্রিয়া, যেখানে তোমার হতে পারে ক্লোরোপ্লাস্ট, হতে পারে রাইবোজোম, হতে পারে লাইসোজোম, হতে পারে গলজি, হতে পারে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যে বিভিন্ন সেল অর্গানেলস গুলো রয়েছে। এবারে যদি আমি তোমাকে বলি যে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি হয়, তো বেসিক্যালি তোমরা খুব ভালো করেই জানো যে প্রোক্যারিওট আর ইউক্যারিওটের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এটা যে প্রোক্যারিওটিকে নিউক্লিয়াস থাকবে না, ইউক্যারিওটিকে নিউক্লিয়াস থাকবে। প্রোক্যারিওটিকে কিন্তু মেমব্রেন বাউন্ড সেল যে অর্গানেলস বা বলতে পারো পর্দাবৃত কোষ অঙ্গাণু সেগুলো থাকে না, ইউক্যারিওটিকে থাকে। আচ্ছা, এর মধ্যে কেউ রাইবোজোমকে গোলাবে না, রাইবোজোম কিন্তু প্রোক্যারিওটিকেও থাকে, ইউক্যারিওটিকেও থাকে। হ্যাঁ, সেটা ডেফিনেটলি আলাদা হয়। প্রোক্যারিওটিকে 70S টাইপের রাইবোজোম পাওয়া যায়, যেটা ইউক্যারিওটিকে 80S প্রকৃতির রাইবোজোম পাওয়া যায়। তো রাইবোজোম টাইপ আলাদা হয়, কিন্তু রাইবোজোম কিন্তু প্রোক্যারিওটিকেও পাওয়া যায়, ইউক্যারিওটিকেও পাওয়া যায়। কিন্তু অন্যান্য সেল অর্গানেলস যেগুলো সেলের মেমব্রেন রয়েছে, অর্গানেলসের যেগুলো মেমব্রেন রয়েছে বা পর্দা রয়েছে, সেগুলো কিন্তু প্রোক্যারিওটিকে থাকে না, ইউক্যারিওটিকে থাকে। তো এই দুটো কিন্তু একদম বেসিক ডিফারেন্স প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের, যে প্রোক্যারিওটিকে নিউক্লিয়াস থাকে না, ইউক্যারিওটিকে থাকে। আর প্রোক্যারিওটিকে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস বা পর্দাবৃত কোষাঙ্গাণু থাকে না, ইউক্যারিওটিকে থাকে। ঠিক আছে, তো দেখো এবার সেটাই ওরা এখানে এক্সপ্লেন করেছে। A typical eukaryotic cell consists of a cell membrane, nucleus and cytoplasm. একটি আদর্শ ইউক্যারিওটিক কোষ কোষ পর্দা, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম নিয়ে গঠিত। তো তোমাকে যদি ইউক্যারিওটিক সেল বলি, তার মানে হচ্ছে তোমার ওর একটা কিন্তু পর্দা থাকবে, মেমব্রেন থাকবে, ওর একটা নিউক্লিয়াস থাকবে, ওর সাইটোপ্লাজম থাকবে। Plant cells have a cell wall outside the cell membrane. উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে কোষ প্রাচীর রয়েছে। দেখো, অ্যানিমেল সেল বলো আর প্লান্ট সেল বলো,
সবারই কিন্তু সেল মেমব্রেনটা কমন, কোষ পর্দা সবার থাকে, কিন্তু সেল মেমব্রেন বা কোষ পর্দার বাইরেও আর একটা আবরণ থাকে প্লান্টের ক্ষেত্রে, প্লান্ট সেলের ক্ষেত্রে। তাকে কি বলে? তাকে বলে সেল ওয়াল বা কোষ প্রাচীর। এই সেল ওয়াল বা কোষ প্রাচীর কিন্তু কোনো অ্যানিমাল সেলে থাকে না। দ্য প্লাজমা মেমব্রেন ইজ selectively permeable and facilitates transport of several molecules. কোষ পর্দা প্রভেদক ভেদ্য পর্দা এবং বহু অণুর পরিবহনে সহায়তা করে। আমরা জানি যে প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা রয়েছে, সেটা ভেদ করেই সেলের সাইটোপ্লাজম থেকে বাইরে বিভিন্ন মলিকিউল বেরোতে পারে, বা বাইরে থেকে সেলের সাইটোপ্লাজমে বিভিন্ন মলিকিউল ঢুকতে পারে। তো এই বিভিন্ন মলিকিউলস বা অ্যাটমস এর বা তোমার বিভিন্ন কম্পাউন্ডের সাইটোপ্লাজম থেকে বাইরে বেরোনো বা বাইরে থেকে সেলের সাইটোপ্লাজমে ঢোকা, এটা কিন্তু পুরোপুরি সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন কন্ট্রোল করে। আর প্লাজমা মেমব্রেন কিন্তু একসাথে সবাইকে ঢুকতে দেয় না সেলের সাইটোপ্লাজমে, যে আয় 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 আমার তো অবারিত দাঁত, তোরা সবাই ঢোক, একদমই না। সেই জন্যই বলা হয় এটা সিলেক্টিভলি পারমিয়েবল, সিলেক্ট করে যে আমি কাকে ঢুকতে দেব কাকে ঢুকতে দেব না। কারণ বিষ থেকে শুরু করে যে কোনো টক্সিন, যে কোনো আজে বাজে জিনিস যদি সেলের সাইটোপ্লাজমে সবাই ঢুকে যায়, তাহলে তো সেলটা মরে যাবে। তাই জন্য এই ব্যাপারে কিন্তু রক্ষীর কাজ করে, দারোগার কাজ করে হলো প্লাজমা মেমব্রেন। আর এই প্লাজমা মেমব্রেন সবার থাকে। প্লাজমা মেমব্রেন প্রোক্যারিওটিক সেলের থাকে, প্লাজমা মেমব্রেন ইউক্যারিওটিক সেলের থাকে, প্লাজমা মেমব্রেন প্লান্ট সেল, অ্যানিমাল সেল সবার থাকে। The endomembrane system includes ER, Golgi complex, lysosomes and vacuoles. এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে কারা কারা পড়ে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ে, গোলগি বস্তু পড়ে, লাইসোজোম পড়ে, কোষ গহ্বর পড়ে। এবার যদি তুমি বলো যে ম্যাম এন্ডোমেমব্রেন সিস্টেম কি আমি জানি না, তাহলে কিন্তু তোমাকে এই চ্যাপ্টারের লেকচার শুনতে হবে, কারণ এরা যেহেতু সামারি, এটা কিন্তু রিভিশন ক্লাস। রিভিশন বা সামারিতে কিন্তু প্রত্যেকটা ধরে ধরে বোঝানো সম্ভব না, জাস্ট জিস্টটা বোঝাতে হচ্ছে। তুমি যদি এন্ডোমেমব্রেন সিস্টেম না জানো, তুমি আমার সেলের লেকচারটা শুনে নিও। All the cell organelles perform different but specific functions. তো সব কোষীয় অঙ্গাণু সমূহ সুনির্দিষ্ট অথচ বিভিন্ন ধরনের কাজ করে থাকে। হ্যাঁ, প্রত্যেকটা সেল অর্গানেলস বা কোষাঙ্গাণুর আলাদা আলাদা কাজ থাকে। আজকে নিউক্লিয়াসের কাজ আলাদা, আজকে রাইবোজোমের কাজ আলাদা, লাইসোজোমের কাজ আলাদা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ আলাদা, গোলগির কাজ আলাদা, প্রত্যেকের কাজ কিন্তু আলাদা হয়। Centrosome and centriole form the basal body of cilia and flagella that facilitate locomotion. দেখো, সেন্ট্রোজোম এবং সেন্ট্রিওল সিলিয়া ও ফ্ল্যাজেলার বেসাল বডি গঠন করে, যা গমনের সহায়ক। সিলিয়া এবং ফ্ল্যাজেলা এরা এমন দুটো স্ট্রাকচার যারা কিন্তু একটা সেলকে মুভ করাতে বা সেলকে চলাচল করতে সাহায্য করে। এবং সেই সিলিয়া ফ্ল্যাজেলা কাঠ থেকে তৈরি হয়? সেন্ট্রোজোম আর সেন্ট্রিওল দিয়ে তৈরি হয়। In animal cells, centrioles also form spindle apparatus during cell division. প্রাণী কোষে সেন্ট্রিওল কোষ বিভাজন কালে বেম যন্ত্র গঠন করে। তুমি জানো যে যখন সেল ডিভিশন হয় বা কোষ বিভাজন হয়, তখন এরকম কিছু স্পিন্ডল অ্যাপারেটাস বা বেম যন্ত্র তৈরি হয়। সেগুলো কে তৈরি করে? সেগুলো কিন্তু সেন্ট্রিওল তৈরি করে। এখানে কিন্তু তুমি দেখো অ্যানিমাল সেল কথাটা বলেছে, এখানে প্রাণী কোষ কথাটা বলেছে। কেন? কারণ প্লান্ট সেল বা উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রিওল থাকে না। সেন্ট্রিওল, সেন্ট্রোজোম প্লান্টের ক্ষেত্রে থাকে না, শুধু অ্যানিমাল সেলে থাকে। এটা কিন্তু খুব বেসিক একটা বোঝার জায়গা, আমি এটা বারবার রিপিট করি, তাই এটা ভালো করে শিখে নিও যে প্লান্ট সেলে কিন্তু সেন্ট্রোজোম, সেন্ট্রিওল থাকে না, শুধু অ্যানিমাল সেলে থাকে। নিউক্লিয়াস কন্টেইনস নিউক্লিওলাই এন্ড ক্রোমাটিন নেটওয়ার্ক। নিউক্লিয়াসে নিউক্লিওলাস এবং ক্রোমাটিন জালিকা রয়েছে। তুমি জানো একটা নিউক্লিয়াসের চারটে মূল পার্ট হয়। নিউক্লিয়াসের বাইরের যে পর্দা তাকে বলে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা। নিউক্লিয়াসের ভেতরে যে জেলের মতন যে স্ট্রাকচারটা তাকে বলে নিউক্লিওপ্লাজম। তার মধ্যে কি থাকে? একটা স্পেরিকাল বা গোলাকৃতি স্ট্রাকচার থাকে, তাকে বলে নিউক্লিওলাস। আর তাছাড়া নিউক্লিওপ্লাজমে ছড়ানো ছেটানো থাকে কি? অনেকগুলো ক্রোমোজোম, তাই তো? ক্রোমাটিন নেটওয়ার্ক বা ক্রোমোজোম। It not only controls the activities of organelles but also plays a major role in heredity. এটি শুধুমাত্র কোষীয় অঙ্গাণুর কার্যকারিতাই নিয়ন্ত্রণ করে না, বংশগতিতেও মুখ্য ভূমিকা পালন করে। কারণ আমরা জানি যে সমস্ত ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ থাকে, ডিএনএ এর মধ্যেই জিন থাকে, আর জিনই কিন্তু আমাদের হেরিডিটারি ইনফরমেশন বা বংশগতি সম্পর্কিত যাবতীয় তথ্য বহন করে। তাহলে নিউক্লিয়াস তো অ্যাকচুয়ালি একটা সেলের মেইন পার্ট, যেটার মধ্যে সমস্ত ইনফরমেশন থাকে, যেটার মধ্যে ডিপেন্ড করে কি জিন তোমার রয়েছে। তাছাড়া নিউক্লিয়াস আরো অনেক কাজ করে, যেটা কিনা তুমি নিউক্লিয়াসে গিয়ে পড়লেই বুঝতে পারবে।
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কন্টেইনস টিউবিউলস অর সিস্টার্নি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিন্তু কি হয়, টিউবিউলস বা সিস্টার্নি থাকে। টিউবিউলস বা সিস্টার্নি হচ্ছে এরকম স্ট্রাকচার, এরকম টিউবের মতন স্ট্রাকচার টিউবিউল বলা হয়। সিস্টার্নি হচ্ছে এরকম যদি হয়, এরকম স্ট্রাকচারকে তোমাকে টিউবিউলস বা সিস্টার্নি এগুলোকে আমরা বলে থাকি। আর এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দু রকম হয়, যারা কিনা রাফ এন্ড স্মুথ। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টিউবিউল বা সিস্টার্নি সমন্বিত। এরা দুই ধরনের, যথা মসৃণ এবং অমসৃণ। কারা মসৃণ কারা অমসৃণ? যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকে, যদি আমরা বলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্লাস রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি রাইবোজোম থাকে, তাহলে তারা হচ্ছে রাফ বা অমসৃণ। আর যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শুধু থাকে, যেখানে কিনা কোনো রাইবোজোম নেই, তারা হচ্ছে স্মুথ বা মসৃণ। ঠিক আছে, তাহলে সেটা ডিপেন্ড করছে হচ্ছে যে ও রাফ হবে না স্মুথ হবে, ডিপেন্ড করে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম আছে না নেই। ER helps in the transport of substances, synthesis of proteins, lipoproteins and glycogen. তো তোমার এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষ মধ্যস্থ পদার্থ পরিবহনে প্রোটিন, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোজেন সংশ্লেষে সহায়তা করে। তাহলে ইআর কি করে? ইআর কোষের মধ্যে বিভিন্ন সাবস্টেন্সকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে সাহায্য করে, প্রোটিন সিনথেসিস, প্রোটিন তৈরি করতে সাহায্য করে। অ্যাকচুয়ালি যে সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম আছে, তারা প্রোটিনটা তৈরি করতে হেল্প করে, কারণ তুমি জানো যে রাইবোজোম প্রোটিন সিনথেসিস করে। তাছাড়া ওরা লিপোপ্রোটিন তৈরি করতে হেল্প করে। লিপোপ্রোটিন মানে যেখানে প্রোটিনের সাথে লিপিড অ্যাটাচ থাকে। গ্লাইকোজেন, গ্লাইকোজেন এক রকমের কার্বোহাইড্রেট, এই সমস্ত তৈরি করতেও কিন্তু তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হেল্প করে। The Golgi body is a membranous organelle composed of flattened sac. গোলগি বডি পর্দাবৃত কোষীয় অঙ্গাণু, যা কতগুলো চ্যাপ্টা থলি নিয়ে গঠিত। তুমি জানো যে গোলগি বডি এরকম হয়, এরকম হয়, এরকম হয়, সেগুলো কিছু চ্যাপ্টা চ্যাপ্টা থলির মতন অংশ নিয়ে কিন্তু গোলগি বডি তৈরি। The secretions of cells are packed in them and transported from the cell. কোষের ক্ষরিত পদার্থগুলো তাদের মধ্যে প্যাকেটজাত হয় এবং কোষ থেকে পরিবাহিত হয়। দেখো, সেলের মধ্যে কোথায় কে যাবে না যাবে তার যে ট্রান্সপোর্টেশন, সেটা হয় ইআর এর দ্বারা। আর কোষের বাইরে কি কি বেরিয়ে যাবে, কোষ থেকে বাইরে তুমি কি কি নিক্ষেপ করবে, সেটা কিন্তু করতে হেল্প করে গোলগি অ্যাপারেটাস। বিভিন্ন জিনিসকে প্যাকেট করে, প্যাকেজিং করে তাদেরকে বাইরে কিন্তু ও ক্ষরণ করে বা সিক্রেট করে গোলগি অ্যাপারেটাস। লাইসোজোম তার সিঙ্গেল মেমব্রেন স্ট্রাকচার কন্টেইনিং এনজাইমস ফর ডাইজেশন অফ অল টাইপস অফ ম্যাক্রোমলিকিউলস। লাইসোজোম একক পর্দাবৃত কোষীয় অঙ্গাণু, এতে সব ধরনের বৃহৎ অণু পাচনে সহায়তাকারী উৎসেচক সমূহ বর্তমান। তুমি জানো যে লাইসোজোমে কি হয়, একটাই মেমব্রেন থাকে, একটাই পর্দা থাকে, এবং লাইসোজোমের মধ্যে সমস্ত কিন্তু তোমার এনজাইম থাকে, এমন এনজাইম বা এমন উৎসেচক যেগুলো কিন্তু বিভিন্ন মলিকিউলকে ভাঙতে সাহায্য করে, বিভিন্ন মলিকিউলকে ভেঙে দিতে, কেটে দিতে, ডিগ্রেড করতে সাহায্য করে, নষ্ট করতে সাহায্য করে লাইসোজোমের মধ্যে থাকা এনজাইম গুলো। সিঙ্গেল মেমব্রেন কথাটা যখন বলা হচ্ছে, তখন তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিই, ডাবল মেমব্রেন বা দুখানা পর্দা, ডাবল মেমব্রেন বা দুখানা পর্দা থাকে কোন কোন অর্গানেলে তুমি কি জানো? নিউক্লিয়াসে, নিউক্লিয়াসে, মাইটোকন্ড্রিয়াতে, মাইটোকন্ড্রিয়াতে, আর ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্ট তো সবার থাকে না, শুধু প্লান্টের থাকে। তো এই ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া আর নিউক্লিয়াসে একমাত্র ডাবল মেমব্রেন বা দুটো পর্দা থাকে। তাছাড়া বাকি যতগুলো তোমরা সেল অর্গানেল বা কোষ অঙ্গাণু পড়ো, সবার একটা পর্দাই থাকে, এটাও কিন্তু মাথায় রেখো। Ribosomes are involved in protein synthesis. These occur freely in the cytoplasm or are associated with ER. তোমাকে একটু আগে যেটা বললাম যে রাইবোজোম তো প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, এবং এরা সাইটোপ্লাজমে মুক্তভাবে বা মাইটোকন্ড্রিয়া বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সংযুক্ত থাকে। তো সাইটোপ্লাজমে কিছু রাইবোজোম থাকে নরমালি ফ্রি থাকে, তারাও প্রোটিন তৈরি করে। আবার কিছু রাইবোজোম তোমার থাকে যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে জুড়ে থাকে, যাদেরকে আমরা বলি হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই থাকো এরকম করে, এরকম করে রাইবোজোম জুড়ে থাকে, এরকম করে রাইবোজোম জুড়ে থাকে ইআর এর সাথে, তখন তাকে আমরা বলি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেরকম যদি থাকে তো তারা সমস্ত কিন্তু মানে যে কোনো রকমের রাইবোজোম সে ফ্রি থাকুক আর ইআর এর সাথে জুড়েই থাকুক, এরা কিন্তু প্রোটিন তৈরিতে হেল্প করে, সেটা আমরা জানি। নেক্সট, আচ্ছা,
মাইটোকন্ড্রিয়া হেল্প ইন অক্সিডেটিভ ফসফোরিলেশন অ্যান্ড জেনারেশন অফ অ্যাডেনোসিন ট্রাইফসফেট। আমরা সবাই জানি যে মাইটোকন্ড্রিয়া অক্সিডেটিভ ফসফোরিভবন এবং এটিপি উৎপাদনে সহায়তা করে। কারণ আমরা জানি যে সেলের সাইটোপ্লাজমে প্রথমে গ্লাইকোলাইসিস হয়, গ্লাইকোলাইসিসের পরে মাইটোকন্ড্রিয়ায় ক্রেবস সাইকেল হয় এবং ক্রেবস সাইকেল হওয়ার পরে মাইটোকন্ড্রিয়াতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে এটিপি তৈরি হয়, তাই না? এবং এটিপি তৈরি হওয়ার এই যে প্রসেস তাকে অক্সিডেটিভ ফসফোরিলেশন বলে। They are bound by double membrane. The outer membrane is smooth and inner one folds into several cristae. তো এই যে মাইটোকন্ড্রিয়া এরা দ্বিপর্দাবৃত, তোমাকে একটু আগেই বললাম যে মাইটোকন্ড্রিয়ায় ডাবল মেমব্রেন থাকে, ক্লোরোপ্লাস্টে ডাবল মেমব্রেন থাকে, নিউক্লিয়াসে ডাবল মেমব্রেন থাকে। বহিঃপর্দা মসৃণ এবং অন্তঃপর্দা ভাঁজ হয়ে কিছু সংখ্যক ক্রিস্টি তৈরি করে। তো ধরো এটা যদি মাইটোকন্ড্রিয়া এরকম টাইপের শেপ হয়, তো এটা ধরো বহিঃপর্দা, আউটার মেমব্রেন। আউটার মেমব্রেন, তো আউটার মেমব্রেন হচ্ছে ঠিক যেরকম আমি আঁকলাম এরকম স্মুথ হয়, আর এরকম হয় তোমার ইনার মেমব্রেন। এটা হচ্ছে ইনার মেমব্রেন। এই যে ইনার মেমব্রেনটা দেখছো, ইনার মেমব্রেনটা এরকম ভাবে যে ভাঁজ হয়ে গিয়ে আঙুলের মতন কিছু প্রসেস তৈরি করেছে বা প্রবর্ধক তৈরি করেছে, সেইগুলোকে বলে ক্রিস্টি। এই আঙুলের মতো ফিঙ্গার লাইক যে প্রসেস বা প্রবর্ধক দেখছো, এগুলো হচ্ছে ক্রিস্টি, যেগুলো কিনা ইনার মেমব্রেন তৈরি করেছে। Plastids. Plastids are pigment containing organelles found in plant cells only. তুমি জানো যে অ্যানিমাল সেলে কিন্তু প্লাস্টিড থাকে না। আমাদের প্রাণী কোষে কি প্লাস্টিড থাকে? না। প্লাস্টিড রঞ্জক পদার্থ বহনকারী এমন একটি কোষীয় অঙ্গাণু যা একমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায়। In plant cells, chloroplasts are responsible for trapping light energy essential for photosynthesis. উদ্ভিদ কোষে বর্তমান ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষের জন্য অপরিহার্য সৌরশক্তিকে আবদ্ধ করতে পারে। একটা ছোট বাচ্চাও জানে যে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ কোথায় হয়? ক্লোরোপ্লাস্টে হয়। এটা সবাই জানে, ছোট্ট ছোট্ট ক্লাস 6 এর একটা বাচ্চাও তোমাকে বলে দেবে যে ক্লোরোপ্লাস্টে ফটোসিনথেসিস হয়, লাইট থেকে, সূর্যের আলোর উপস্থিতিতে ফটোসিনথেসিস হয়। The grana in the plastid is the site of light reaction and the stroma of dark reaction. আচ্ছা, প্লাস্টিডের গ্রানা অংশে আলোক বিক্রিয়া এবং স্ট্রোমা অংশ অন্ধকার বিক্রিয়ার স্থান। তো তুমিও জানো যে প্লাস্টিডের মধ্যে কি হয়, ক্লোরোপ্লাস্টের মধ্যে কি হয়? ক্লোরোপ্লাস্টের ভেতরে থাকে হচ্ছে স্ট্রোমা, আর তার মধ্যে রয়েছে হচ্ছে এরকম চাকতির মতন গ্রানা। তো যে গ্রানাটা থাকে সেটাতে লাইট রিয়াকশন হয়, ফটোসিনথেসিসের আলোক দশা, আর যে স্ট্রোমাটা থাকে সেটাতে ডার্ক রিয়াকশন বা অন্ধকার দশা হয়। আচ্ছা, the green colored plastids are chloroplasts which contain chlorophyll, whereas the other colored plastids are chromoplasts which may contain pigments like carotene and xanthophyll. তো সবুজ রঙের প্লাস্টিড হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যাতে ক্লোরোফিল থাকে। তুমি জানো যে ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে। আর অন্যান্য রঙিন প্লাস্টিড গুলো তো প্লান্টে কিন্তু শুধুমাত্র ক্লোরোপ্লাস্টই যে পাওয়া যায় তা নয়, প্লান্টে ক্রোমোপ্লাস্ট পাওয়া যায়, প্লান্টে লিউকোপ্লাস্ট পাওয়া যায়। তো ক্রোমোপ্লাস্টে কিন্তু রং বেরঙের পিগমেন্ট বা রঞ্জক থাকে, যেমন ক্যারোটিন, xanthophyll, এগুলো তোমরা জানো, ছোটবেলা থেকে পড়ছো। The nucleus is enclosed by nuclear envelope, a double membrane structure with nuclear pores. তোমাকে আমি এক্ষুনি বললাম যে নিউক্লিয়াসটিও কিন্তু নিউক্লিয় ছিদ্র বিশিষ্ট একটি দ্বিপর্দাবৃত্ত গঠন দ্বারা আবৃত থাকে, একে নিউক্লিয়া পর্দা বলে। নিউক্লিয়াসের যে মেমব্রেন তাকে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা বলে। সেইখানে কিন্তু ছোট 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 পোর বা ছিদ্র রয়েছে, ঠিক আছে? তো একটু আগে তোমাকে বলেছিলাম নিউক্লিয়ার মেমব্রেনও কিন্তু ডাবল মেমব্রেন হয়, দ্বিপর্দা থাকে। The inner membrane encloses the nucleoplasm and the chromatin material. তো নিউক্লিয়াসের অন্তঃপর্দাটি নিউক্লিওপ্লাজম এবং ক্রোমাটিন বস্তুকে ঘিরে অবস্থান করে। তো বেসিক্যালি যদি এটা নিউক্লিয়াস হয়, যদি ধরো এটা ধরো নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের এরকম দুটো মেমব্রেন, ঠিক আছে? এটা হচ্ছে নিউক্লিয়াসের আউটার মেমব্রেন, আর এটা হচ্ছে নিউক্লিয়াসের ইনার মেমব্রেন। তো এর ভেতরে কি থাকছে? এইখানটায় থাকছে হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, এইখানে রয়েছে একটা এরকম স্ট্রাকচার, তাকে বলে নিউক্লিওলাস। আর এইখানে কিন্তু তোমার সমস্ত ক্রোমোজোম গুলো রয়েছে, ক্রোমোজোম গুলো রয়েছে নিউক্লিওপ্লাজমে। আর এই যে নিউক্লিয়ার মেমব্রেন দেখছো, তার মধ্যেই কিছু এরকম ছিদ্র 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 রয়েছে, সেইগুলোকে বলে নিউক্লিয়ার পোর, নিউক্লিওপোর বা
ক্লিয়ার পোর বা নিউক্লিয়ার ছিদ্র। ক্লিয়ার, এই হলো নিউক্লিয়াসের স্ট্রাকচার। আচ্ছা, দ্য সেল ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। তাই কোষকে জীবনের গঠনগত এবং কার্যগত একক বলে, কারণ তুমি দেখলে যে সেলের মধ্যেই সব রয়েছে, তোমার জীবন ডিপেন্ড করছে তোমার সেলের উপরে, ঠিক? তো এবার এখান থেকে আমি কিছু তোমাদের জন্য কোয়েশ্চেন বানিয়ে এনেছি, যে কোয়েশ্চেন গুলো তোমাদের নিচে আসে এরকম ধরনের প্রশ্ন, যেমন ধরো স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন নিচে আজকাল কোটি কোটি আসছে, তো এরকম স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন তোমাদের জন্য কিছু বানিয়ে এনেছি, সলভ করিয়ে দিচ্ছি এখানে। তোমরা যারা ইউটিউব থেকে আমাকে দেখছো, এগুলো তোমরা স্ক্রিনশট নিতে পারো, এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের নিট পয়েন্ট অফ ভিউ থেকে। যারা আমার পেইড ব্যাচে পড়ো তারা এগুলোর সমস্ত কিছুর পিডিএফ পেয়ে যাবে, তোমাদের স্ক্রিনশট নিতে হবে না। দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, দেখো, অল ইউক্যারিওটিক সেলস কনসিস্ট অফ আ সেল ওয়াল, সেল মেমব্রেন, নিউক্লিয়াস এন্ড সাইটোপ্লাজম। সকল ইউক্যারিওটিক কোষ কোষ প্রাচীর, কোষ পর্দা, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম নিয়ে গঠিত। ঠিক না ভুল? এটা কিন্তু ভুল। কেন বলো, কেন ফলস? কারণ সেল ওয়াল কি সমস্ত ইউক্যারিওটিক সেলের থাকবে? কোষ প্রাচীর শুধুমাত্র প্লান্ট সেলের থাকে। সেল ওয়াল শুধুমাত্র প্লান্ট সেল বা উদ্ভিদ কোষে থাকে, সমস্ত ইউক্যারিওটিক সেলে তো থাকবে না, অ্যানিমাল সেলে তো থাকবে না, তাহলে এটা ভুল। The plasma membrane is selectively permeable and facilitates transport of several molecules. কোষ পর্দা প্রভেদক ভেদ্য পর্দা এবং বহু অণুর পরিবহনে সহায়তা করে। এইটা ঠিক আছে। তাহলে আনসার হচ্ছে তোমার স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট বাট 2 ইজ কারেক্ট। এক ভুল, দুই সঠিক, তাহলে আনসার হচ্ছে ডি। আনসার হচ্ছে ডি, এক ভুল দুই সঠিক। নেক্সট কোয়েশ্চেন, দ্য এন্ডোমেমব্রেন সিস্টেম ইনক্লুডস ER, গোলগি কমপ্লেক্স, রাইবোজোমস এন্ড ভ্যাকিউলস। এন্ডোমেমব্রেন সিস্টেম ER, গোলগি বস্তু, রাইবোজোম এবং কোষ গহ্বর নিয়ে গঠিত। এটা কি ঠিক না এটা ভুল? ফলস। কেন বলো? এন্ডোমেমব্রেন সিস্টেমে কখনোই রাইবোজোম থাকে না, তার বদলে থাকে লাইসোজোম। এন্ডোমেমব্রেন সিস্টেমে লাইসোজোম থাকে, রাইবোজোম কিন্তু থাকে না। In all eukaryotic cells, centrioles form spindle apparatus during cell division. সকল ইউক্যারিওটিক কোষে সেন্ট্রিওল কোষ বিভাজনকালে বেম যন্ত্র গঠন করে। আবার ভুল। কেন? প্লান্ট সেলে সেন্ট্রিওল থাকে না, একটু আগেই তোমাকে বললাম। অ্যানিমাল সেলেই কিন্তু শুধুমাত্র সেন্ট্রিওল তুমি পাবে। তাহলে অল ইউক্যারিওটিক সেলের মধ্যে তো প্লান্টও চলে আসছে, প্লান্টের তো তোমার এটা তৈরি হয় না, সেন্ট্রিওল থাকে না, তার মানে এটাও হচ্ছে কিন্তু ফলস। তাহলে দুটোই ফলস, এক এবং দুই উভয়ই ভুল। বোথ স্টেটমেন্ট 1 and 2 আর ইনকারেক্ট। আনসার হচ্ছে বি। তাহলে প্রশ্নগুলো আমি কিভাবে এনেছি দেখো, তোমাদের অনেক সময় চট করে দেখলে মনে হচ্ছে না এটা তো ঠিকই আছে, তারপরে যখন বলে দিচ্ছি তখন তুমি শিখতে পারছো কোথায় ভুল আছে। নিটের কোয়েশ্চেন কিন্তু এক্সাক্ট এভাবেই হয়, যে তোমার দেখে একটা উত্তর মনে হয় কিন্তু আদতে সেই উত্তরটা হয় না। তুমি যদি প্রচুর নিট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আমার কাছে প্র্যাকটিস করতে চাও, তুমি করতে পারো। আমি আমার পেইড ব্যাচে সেগুলো করাই, আমার ব্যাচের ডিটেলস তোমাকে এই ভিডিও শেষে দিয়ে দিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, আচ্ছা এটা উত্তর হয়ে গেছে, হ্যাঁ। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কন্টেইনস টিউবিউলস অফ সিস্টার্নি। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম টিউবিউল বা সিস্টার্নি সমন্বিত, হ্যাঁ, কোনো সমস্যা নেই। The secretions of cells are packed in them and transported from the cell. কোষের খরিত পদার্থগুলো তাদের মধ্যে প্যাকেটজাত হয় এবং কোষ থেকে পরিবাহিত হয়। ঠিক না ভুল? ভুল, ফলস। কেন? কারণ কোষের মধ্যে প্যাকেজিং হওয়া এবং আলটিমেটলি সেটা কোষ থেকে বেরোনো, সেল থেকে সিক্রেট হওয়া, এটা কে করায়? এটা গলগি করায়। এটা একটু আগেই তোমাকে বললাম, গলগি পড়ায়, তাই না? এটা কি ইয়ার করায় না? তাহলে এটা ভুল। তাহলে 1 সঠিক, 2 ভুল। স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট 2 ইজ ইনকারেক্ট। আনসার হচ্ছে তোমার সি। নেক্সট কোয়েশ্চেন দেখো, lysosomes are double membrane structures containing enzymes for digestion of all types of macromolecules. লাইসোজোম দ্বি-পর্দাবৃত কোষীয় অঙ্গাণু, যাতে সব ধরনের বৃহৎ অণু পাচনে সহায়তা করে উৎসেচক বর্তমান। এটা কিন্তু ফলস। একটু আগেই তোমাকে বারবার বললাম, লাইসোজোমে কিন্তু ডাবল মেমব্রেন থাকে না, ডাবল মেমব্রেন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টে থাকে। লাইসোজোম কিন্তু সিঙ্গেল মেমব্রেন। তাহলে এটা ভুল। দেখছো কিভাবে কোয়েশ্চেন গুলো বানিয়ে নিচ্ছি যাতে তোমার ভুল হয়ে যায়, কারণ তোমার ভুল হলেই তবেই তুমি শিখতে পারবে। রাইবোজোমস আর ইনভলভড ইন প্রোটিন সিনথেসিস। রাইবোজোম প্রোটিন সংশ্লেষে অংশ নেয়, হ্যাঁ, এটা একদম ঠিক রয়েছে। তাহলে কিন্তু তোমার 1 ভুল 2 সঠিক। স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট, 2 ইজ কারেক্ট। তাহলে আনসার হচ্ছে তোমার ডি। নেক্সট কোয়েশ্চেন, মাইটোকন্ড্রিয়া হেল্প ইন অক্সিডেটিভ ফসফোরিলেশন এন্ড জেনারেশন অফ এটিপি। মাইটোকন্ড্রিয়া অক্সিডেটিভ ফসফরিভবন এবং এটিপি উৎপাদনে সাহায্য করে। একদম ঠিক, কোনো ভুল নেই। দে আর বাউন্ড বাই ডাবল মেমব্রেন।
দ্য ইনার মেমব্রেন ইজ স্মুথ অ্যান্ড দ্য আউটার ওয়ান ফোল্ডস ইনটু সেভারাল ক্রিস্টি। এরা দ্বিপর্দাবৃত, সেটা তো ঠিক। অন্তঃপর্দা মসৃণ এবং বহিঃপর্দা ভাঁজ হয়ে কিছু সংখ্যক ক্রিস্টি গঠন করে। জাস্ট উল্টো, জাস্ট উল্টো করে দিয়েছি। তুমি দেখো, ইনার মেমব্রেন কিন্তু স্মুথ হয় না, আউটার মেমব্রেন স্মুথ হয়, বাইরের মেমব্রেনটা স্মুথ হয়, আর ইনারটা কিন্তু ফোল্ড হয়ে ক্রিস্টি তৈরি করে। জাস্ট উল্টে দিয়েছি, জাস্ট উল্টে দিয়েছি। তাহলে এটা ফার্স্ট। তাহলে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, 2 ইজ ইনকারেক্ট। এক সঠিক দুই ভুল, তাই তো? এক সঠিক দুই ভুল তো। তাহলে আনসার হচ্ছে সি। তাহলে তুমি আশা করি এখান থেকে বুঝতে পারছো যে কিরকম ভাবে কিন্তু প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। অ্যাকচুয়ালি আমি এমন ভাবে কোয়েশ্চেনের পিডিএফ তোমাদের ইংলিশ বাংলা দুটো ভাষায় দিতে থাকি যাতে সেগুলো প্র্যাকটিস করলে তোমার নিচে গিয়ে আর কোনো অসুবিধা না হয়, কারণ এরকম প্রশ্নই কিন্তু আসে। ঠিক আছে, সেই রকমের প্রশ্নই আমি তোমাদেরকে বানিয়ে বানিয়ে দিই। আচ্ছা, এবার বলি, তুমি যদি আমার অনলাইন বায়োলজি পেইড ব্যাচ এনরোল করবে বলে মনে করছো 2026-2027 এর নিটের জন্য, ইউ ক্যান এনরোল। আমি আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একবার দিয়ে দিচ্ছি। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো। খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিইআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে। ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর পিডিএফ নোটস, এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম। এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে, এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি। একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000, 1000 টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।